প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব নি জয়েন্ট ইনজুরি ও আর্থ্রোস্কোপিক চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন অর্থোপেডিক সার্জন। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের অতিথির সঙ্গে। ডাক্তার জি.এম. জাহাঙ্গীর হোসেন 1967 সালের আগস্টে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালে এমএসএমসি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বর্ডার গার্ড হাসপাতালের অর্থোপেডিক বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদেরকে। নি জয়েন্ট বা হাঁটুর জয়েন্ট, এই জয়েন্ট আমাদের জন্য, আমাদের প্রতিটা জয়েন্টই গুরুত্বপূর্ণ, তারপরেও হিপ জয়েন্ট, নি জয়েন্ট এগুলো আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ যে কারণ আমাদের সমস্ত শরীরের ওজনটা বা ভারটা বহন করছে আমার এই পা, যে কারণে এখানে কোনো সমস্যা হলে আমরা হাঁটতে পারি না, জীবনযাপন অসম্ভব হয়ে পড়ে, আমরা কর্মক্ষম থাকি না অনেক সময়। নি জয়েন্টে কমনলি কি কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যা হলে আমার এই হাঁটা চলা জীবনযাপন ব্যাহত হতে পারে? এই হাঁটু আপনি খুবই অ্যাকচুয়ালি অনেক কথাই আপনি বলে ফেলেছেন যে হাঁটু নিয়ে। হাঁটু এটা একটা গুরুত্বপূর্ণ জয়েন্ট। আমরা বলি যে এটা ওয়েট বেয়ারিং বা ওজন বহন করে জয়েন্ট। এটার মধ্যে আমরা দেখি যে তিনটা হাড় নিয়ে এই জয়েন্টটা গঠিত। উপরের দিকে থাকে উরুর হাড় বা ফিমার, নিচের দিকে টিবিয়া, আর আছে পেটলা বাটি। তো এই তিনটা হাড়েই গুরুত্বপূর্ণ এখানে। এবং এই হাঁটুর যে হাড়গুলা, এগুলো আবার আশেপাশে এবং ভিতরে কিছু লিগামেন্ট দিয়ে একসাথে আরেক যে যুক্ত থাকে, এই তারপরে এই নি জয়েন্ট গঠন করে। এখন কমন রুগীরা সাধারণত আমার কাছে যেটা আসে, দুই ধরনের পেশেন্ট আসে। একজন যে হাঁটু ব্যথা নিয়ে আসে, আরেক ধরনের রুগী আসে যে আঘাত পেয়েছি ডাক্তার সাহেব, আঘাতের জন্য আমার হাঁটু ব্যথা হয়ে থাকে। এখন যেটা বয়স্কজনিত রোগ বা যে কোনো রোগ যখন হাঁটু ব্যথা নিয়ে আসে, তার যখন কোনো আঘাতের হিস্ট্রি থাকে না, তখন আমরা চিন্তা করি যে এটা এক ধরনের আর্থ্রাইটিস হতে পারে। সেই আর্থ্রাইটিসটা কী হবে, এক এক বয়সে এক এক ধরনের আর্থ্রাইটিস হয়। যদি সেই ইয়াং হয়, আমরা চিন্তা করি স্যার কোনো গাউটি আর্থ্রাইটিস হয়েছে কিনা, কোনো ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হয়েছে কিনা, যে টিউবারকুলিসের আর্থ্রাইটিস হয়েছে কিনা, ইনফেক্টিভ আর্থ্রাইটিস হয়েছে কিনা। যদি বয়স বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা জানি যে বয়স্কজনিত ডিজেনারেটিভ আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস মানে জয়েন্টের পদা ক্ষয়জনিত, যেমনই হাড় কিছুটা ক্ষয় হয় তেমনি বৃদ্ধি পায়, এই ধরনের উপসর্গ নিয়ে আসে। আর যদি আঘাতের জন্য ব্যথা নিয়ে আসে, তখন আমি প্রশ্ন করি আপনারটা কি খেলতে গিয়ে, আপনি কি গর্তে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন, নাকি খেলতে গিয়ে আঘাত পেয়েছেন, নাকি রিক্সার থেকে নামতে গিয়ে, নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট, না কেউ সরাসরি আপনাকে এখানে আঘাত করেছে, কী ধরনের আঘাত, এবং আঘাতটা পাওয়ার পর আপনার হাঁটুটা কি ফুলছে, হাঁকাতে গিয়ে হাঁটুটা ঘুরে যাচ্ছে, ছুটে যাচ্ছে বা আটকে যাচ্ছে, এই ধরনের কাহিনী আমরা তখন রোগীর মুখে শুনতে পাই। মানে হিস্ট্রিটা প্রপারলি আগে জেনে নিই এবং কতদিন আগে হয়েছে। এই একজন রোগীর এই যে প্রপার হিস্ট্রি জানা এবং তা এটা পরীক্ষা করা ক্লিনিক্যালি নিজে দেখে, এর গুরুত্ব কতখানি, এটা কেন করেন? আমরা অ্যাজ এ ফিজিশিয়ান, চিকিৎসক হিসাবে আমি আমার একটা রোগের চিকিৎসা 80 থেকে 85% মানে 85% আমি তার কথা শুনে তাকে শারীরিকভাবে পরীক্ষা করে আমাকে ডায়াগনোসিস করতে হবে। বাকি 10 to 15% ক্ষেত্রে আমি তার অন্য ল্যাবরেটরি টেস্টের উপর আমি নির্ভর করতে হবে। যেমন আমি হাঁটুর জন্য আমি একটা এক্স-রে করতে পারি, আবার যদি একটা এমআরআই করে দেখতে পারি, তারপরে তার রোগের ডায়াগনোসিসটা আমি কনফার্ম করতে পারি। তো এমআরআই প্রয়োজন হলে করলেন অথবা এক্স-রে করলেন, ক্লিনিক্যালিও দেখলেন, হিস্ট্রি নিলেন, সব করে আপনি চিহ্নিত করলেন যে আঘাত লেগেছে। এখন আঘাতের হাঁটুতে আপনি তিনটে হাড়ের সমন্বয় বলেছেন, এর বাইরেও আরো কিছু স্ট্রাকচার আছে, সেই সব কিছু মিলিয়ে কমনলি কোন কোন স্ট্রাকচারে ইনজুরিটা বেশি হয়? আচ্ছা, আমাদের যে আঘাতের কারণে আমরা দেখি যে আমি বলেছি যে ভিতরে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট থাকে, দুইটা মেনিসকাস থাকে, মিডিয়াল ল্যাটারাল মেনিসকাস, আর বাইরের দিকে দুইটা কোল্যাটারাল লিগামেন্ট থাকে, মিডিয়াল ল্যাটারাল। তো আমাদের দেখে যেটা আঘাতের কারণে, কারণ আমাদের দেশে প্রফেশনাল বা খেলায় এই ধরনের পেশেন্ট খুব কম ইনজুরি আসে, কিন্তু আমাদের দেশে আসে বেশি আমাদের কাছে শৌখিন প্লেয়ার আর আঘাতের জন্য
লিগামেন্ট ইনজুরি নিয়ে আসে। তো মোস্ট অফ দ্য 90% ক্ষেত্রে আমাদের কাছে আসে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, আমরা যেটা সামনে থাকে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, তারপর হলো মেনিসকাস, তারপরের ধাপে আসে এই গ্রুপটা। আর পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট এটা তারপরের ধাপে আসে। তো এই ক্রুশিয়েট লিগামেন্ট যদি ইনজুরি হয় সেই ক্ষেত্রে তার কি সমস্যা হবে, তার হাঁটা চলায় বা কাজে বা পা উপরে তোলা, কি ধরনের প্রবলেম? যদি লিগামেন্ট ইনজুরি হয়, রোগীরা কমন আমাদের কাছে প্রায় বলে, ডাক্তার সাহেব আমি তাড়াতাড়ি হাঁটতে পারি না, সিঁড়ি দিয়ে উঠতে বা নামতে, যদি নামতে অসুবিধা হয় আমি তখন চিন্তা করি অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হয়েছে। যদি উঠতে অসুবিধা হয় পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হয়েছে। বলে যে ডাক্তার সাহেব আমার হাঁটু ঘুরে যাচ্ছে, উঁচু নিচু জায়গায় হাঁটতে গেলে হাঁটতে পারি না, মনে হচ্ছে হাঁটু ঘুরে যাবে। আবার অনেকক্ষণ হাঁটার পর বসার পরে উঠতে গেলে দেখা যাচ্ছে কি জানি আটকে গেছে হাঁটুকে, তখন আমি নাড়াচাড়া করতে গেলে হাঁটু ঠিক করতে হয়। এই ধরনের সেক্ষেত্রে আমি চিন্তা করি অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরি হয়েছে। এগুলো হলো আমাদের ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট করে এবং তার কথা শুনে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, মেনিসকাস, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি। এটা যদি আপনি হাঁটুর ভিতরে কোথায় হয়েছে ইনজুরিটা বা কতটুকু হয়েছে, কিংবা এটা রিপেয়ার করার জন্য আর্থ্রোস্কোপির রোল কি? আচ্ছা, আমরা প্রথমে তো ক্লিনিক্যালি দেখি যে তার কমপ্লিট টিয়ার বা পার্শিয়াল টিয়ার, অর্ধেক ছিঁড়া বা স্পেন না ছিঁড়ে গিয়েও রুগী অসুবিধা নিয়ে আসতে পারে। তখনই আমি তার অবস্থাটার কথা শুনে তার হাঁটুকে পরীক্ষা করে আমরা বুঝতে পারি। তবু আমরা যেটা এমআরআই করে আমার শারীরিক পরীক্ষা, তার হিস্ট্রিটা এমআরআই করে আমরা মোটামুটি কনফার্ম হয়ে যাই যে তার এটা কমপ্লিট অর পার্শিয়াল টিয়ার হয়েছে। সেটা করি, লাস্ট স্টেজে গিয়ে আমি এমআরআই করি। আর্থ্রোস্কোপির রোল কি? আচ্ছা, এক্ষেত্রে আর্থ্রোস্কোপির রোল একটাই, যদি বলি তার চিকিৎসা, সেখানে আর্থ্রোস্কোপি ঠিক এখানে তার যদি অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হয় যেটা সামনের দিকে থাকে, সেক্ষেত্রে আমরা হাঁটুর জয়েন্ট বরাবর ছোট্ট 2 ছিদ্র করে পাশের থেকে তার একটা লিগামেন্ট নিয়ে, নিজের শরীরের লিগামেন্ট নিয়ে, এটা আমরা 2 ছিদ্রের মাধ্যমে ভিতরে ঢুকে মনিটর দেখে আমরা ফিক্স করি ভিতরে। এবং যে এখানে 2টা স্ক্রু, একটা টিবিয়ার নিচের হাড়, একটা উপরে ফিমারে, 2টা স্ক্রু লাগিয়ে ওই লিগামেন্ট, নতুন লিগামেন্ট তৈরি করে দেই। সেই 2টা স্ক্রু যেটা হাড়ের সাথে অটোমেটিক্যালি মিশে যায়, তখন সে আর এক্সরে দেখা যাবে না, তখন নতুন লিগামেন্ট তৈরি হয়ে গেল। আর যদি তার স্ক্রু দিচ্ছেন সেটা তো মেটালিক না, এটাকে বলে বায়োডিগ্রেডেবল স্ক্রু। সেই স্ক্রুটা হাড়ের সাথে মিশে যাবে এমন একটা টাইমে, তত সময়ে লিগামেন্টটা হাড়ের সাথে লেগে যাবে, নতুন লিগামেন্ট তৈরি। বায়োডিগ্রেডেবল যে স্ক্রু আপনারা দিচ্ছেন সেটার মানে কমপ্লিকেশন কি হইতে পারে? আমরা তো জানি যে মেটালিক যেটা, সেটার মধ্যে টাইটেনিয়াম বা কোবাল্ট, ক্রোমিয়াম, নানা রকমের বায়োকম্প্যাটিবল ম্যাটেরিয়াল ইউজ করা হয়, যেটার রিঅ্যাকশন কম, কিন্তু এটা মেটাল বলে থেকে যায়। বায়োডিগ্রেডেবল যেটা, এটা থেকে যায় না, কিন্তু এটার রিঅ্যাকশন কেমন? এটা আমরা বলি, এটা আমাদের চিন্তা করি যখন এটা টোটাল বায়োডিগ্রেডেবল স্ক্রুটা আমি বোনের ভিতরে ঢুকে দেয় কমপ্লিটলি, সেক্ষেত্রে এটা রিঅ্যাকশান কম। কিন্তু যদি সে কিছুটা জয়েন্টের মধ্যে থেকে যায়, সেক্ষেত্রে আমরা বলি সাইনোভাইটিস হয়, কিছু একটা টিস্যু রিঅ্যাকশান করে। অনেক সময় যতই আমরা অ্যাবজর্বেবল বলি, অনেক সময় দেখা যাচ্ছে 9 মাস 6 মাসও সে পুরোপুরি বোনের সাথে মিশে যায় না। আবার অনেক সময় সে স্ক্রুটা থেকে যাচ্ছে, ইভেন বোন গ্রোথ না হয় না এবং লিগামেন্টটা স্টিল হাড়ের সাথে লেগে যায় না। স্টিল স্ক্রু যেহেতু মিশে যায়নি, সুতরাং লিগামেন্টও বোনের সাথে লাগে নাই, স্ক্রু অ্যাবজর্পশন না হওয়ার কারণে। এটা একটা ফ্যালাসি। আর সে সাইনোভাইটিস করতে পারে যদি বাইরে থাকে। অনেক সময় টানেল, যেহেতু আমি যে টানেল দিয়ে করলাম বোনের ভিতরে, সেই টানেলও অনেক সময় ডাইলাটেশন হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনার স্ক্রুটা সহ গ্রাফট সহ চলে আসতে পারে। এটা একটা কমপ্লিকেশন হিসাবে। তো আর্থ্রোস্কোপির সাহায্যে এখানে আপনারা শুধু দেখাই না, চিকিৎসাও করে থাকেন ইনজুরি রিপেয়ারের জন্য। সেটা কিভাবে করেন? মানে ওপেন না করেই ছিদ্র করে করেন আপনারা, তাতে বেনিফিট কি, রেজাল্ট ভালো কতখানি? আচ্ছা, এটা হলো যেহেতু মিনি ইনভেসিভ সার্জারি বা কি হোল সার্জারি, ছোট 2টা স্ক্রুর ছিদ্রের মাধ্যমে জয়েন্টকে দেখে সেখানে ভিতরে লিগামেন্টটা ঢুকিয়ে বায়োডিগ্রেডেবল স্ক্রু দিয়ে ফিক্স করি। সেক্ষেত্রে যেহেতু রুগী
অল্প একটু ইনজুরি হয়েছে, সেক্ষেত্রে ব্লাড লস হয় না, তার ওপেন করে কাটতে হয় না, সেক্ষেত্রে তার রুগী অতি সহজেই তার পায়ের মুভমেন্ট, আজকাল যেমন আমি আমার নিজের রুগীকে পরের দিন থেকেই হাঁটুর মুভমেন্ট দিয়ে দিই এবং তাকে হাঁটতে বলি, এত অত্যাধুনিক অবস্থা। আর ওপেন যদি আমি কেটে করতাম, মেটালিক স্ক্রু লাগাইতাম, তাকে 6 সপ্তাহ শুয়ে রাখতে হইতো বিছনায় ক্রাশ দিয়ে, যে উঠবেন না হাঁটবেন না। আজকাল আমি অপারেশনের পরের দিন তাকে হাঁটিয়ে দিই, রিহ্যাবিলিটেশন শুরু করে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম। আপনাকেও ধন্যবাদ এবং আমাদের এনটিভির কলাকুশলী সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হাঁটুর ইনজুরি বা আঘাতজনিত সমস্যা এবং আর্থ্রোস্কোপি বিষয়ে প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো হচ্ছে ল্যাটসের একটা বেসিক মুভমেন্ট। এই বেসিক মুভমেন্টটা এর আগে আমরা দেখেছিলাম, যেটাকে আমরা বলি হচ্ছে বারবেল রো। কিন্তু এর আগে আমরা যখন বেসিক হিসেবে যখন দেখেছিলাম, তখন আমরা জিনিসটা আইসোলেশন অথবা একদম পারফেকশনে আমরা যাইনি। কিন্তু গ্র্যাজুয়ালি আপনাকে যে জিনিসটা করবো, আমরা আপনাদের যেতে হবে আইসোলেশনে অথবা একদম ফর্মটাকে একদম যাতে স্ট্রিট করা যায়। রিজনটা হচ্ছে এই, প্রথমে যখন আপনার করেছেন, আপনি শুধু আপনার ফোকাসটা শুধু ছিল মাসলটাকে বিল করার জন্য। এখন যে জিনিসটা আমরা করবো সেটা হচ্ছে একদম আইসোলেশন হতে হবে। মাসলটা বিল্ড হয়ে গেল, কিন্তু যে অবস্থায় বিল্ড হয়ে গেছে ওটাকে আরও ডিফাইন করতে হবে। এখন দেখাবো যে কীভাবে জিনিসটা একদম স্ট্রিক্ট ফর্মে মানে করতে হবে। মুভমেন্টটা একই, শুধুমাত্র কিছু ট্রিক আমি এটার সাথেই ইনভলভ করবো, যাতে আপনার মোশনটাতে কোনো চিট ফর্ম অথবা মোমেন্টাম যাতে ইউজ না হয়। এখন দেখুন যে কীভাবে আমরা এক্সারসাইজটা করবো। ওকে, সাদা খেয়াল করবেন যে একটা বেঞ্চ নেবেন এবং আমরা যেটা বলেছিলাম আগে, যখন ইয়েতে যাবেন, আপনি বেন্ড ওপর যখন এতে যাবেন, ফর্ম যাবেন, আপনি যাতে কোনো রকম চিটিং না হয়, এটাকে একটা মেজারমেন্ট করার জন্য, অ্যাসেস করার জন্য যে জিনিসটা করবো, আমরা এই বেঞ্চটার উপরে আমরা মাথাটা রাখবো। মেরুদণ্ডটা একদম স্ট্রেট থাকবে। মাথা রাখার রিজনটা হচ্ছে এই, আপনি যদি কোনো রকম চিটিং ইউজ করেন, তাহলে মাথাটা উপর দিকে উঠে যাবে, মানে বেঞ্চ থেকে সরে যাবে। আর বেঞ্চে আছে মানে কি আপনার ফর্মটা চিটিং হচ্ছে না। ওকে, এই অবস্থায় গো ফর দ্য বারবেল রো। খেয়াল করবেন, দিস ইজ এ ভেরি হার্ড এক্সারসাইজ। দেখলে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু আপনি যদি জাস্ট খালি একটা ট্রিক খালি ইউজ করবেন, জাস্ট মাথাটা একটা বেঞ্চের উপর রাখবেন, বেঞ্চের উপর রেখে যদি এক্সারসাইজটা করেন, এক্সারসাইজটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। ওকে, নাও খেয়াল করবেন, এর আগে আমরা যখন এই এক্সারসাইজটা করেছিলাম, তখন আমরা বলেছিলাম গো হেভি। এখানে ট্রাই করবেন গো হেভি, কিন্তু ওই পরিমাণ হেভি ওয়েট আপনি নিতে পারবেন না। যদি নিতে নেন, তখন বডি একটা জার্কিং মোশন হবে। জার্কিং করতে গেলে আপনার মাথাটা বেঞ্চ থেকে উঠে যাবে। যেহেতু খুব স্ট্রিক্ট ফর্মে করতে হবে, এই জন্য আগে যে এক্সারসাইজ এটা করে নিতেন, ওয়েটটা নিতেন, তার চেয়ে ওয়েটটা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দেখতে একদম স্ট্রিক্ট ফর্মে এক্সারসাইজটা করার চেষ্টা করবেন। এতে যে জিনিসটা হবে, মাসল তো আপনার ডেভেলপমেন্ট হবে, এর সাথে মাসলের যে ডেফিনেশনটা খুব ভালোভাবে আসবে। প্রিয় দর্শক, আমরা জানি ডিম অত্যন্ত পুষ্টিকর খাবার। চলুন একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি ডিমের কি কি উপকারী দিক রয়েছে। সকালের নাস্তায় একটি ডিম না হলে যেন আমাদের চলেই না, এবং ডিম অতি পুষ্টিকর একটি খাবার। সারা বিশ্বে ডিমের প্রয়োজনীয়তা সকলেই অনুভব করেন। ডিমের প্রয়োজনীয়তা এই কারণেই, ডিমে রয়েছে উচ্চ মাত্রার কলিন, যা আমাদের মস্তিষ্কের সাথে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে এবং দেহের মস্তিষ্কের সুরক্ষা করে থাকে। অনেকেই ডিম থেকে মুখ ফিরিয়ে নেন এই ভেবে যে ডিম খেলে মুটিয়ে যাবেন। আসলে কিন্তু তা নয়। আমি বলবো প্রতিদিনই একটি ডিম খাবেন। এই কারণে যে ডিমের যে পর্যাপ্ত পরিমাণে অ্যালবুমিন রয়েছে, এই প্রোটিন শুধুমাত্র ডিম থেকেই পাওয়া সম্ভব। আর কোনো খাবারই কিন্তু অ্যালবুমিনের অভাব পূরণ করবে না। অনেক রোগ আছে, বর্তমানে খুবই পরিচিত হলো ক্যান্সার। এই ধরনের ক্যান্সার প্রতিরোধের জন্য ডিমের অ্যালবুমিনের কোনো জুড়ি নেই। এবং ক্যান্সারের কারণে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে অনেক সময় পানি চলে আসে। অ্যালবুমিন লস হওয়ার কারণেই কিন্তু এই পানি আসে। সে কারণেই আমরা ডিম থেকে এই অ্যালবুমিনের ঘাটতি পূরণ করতে পারি। যাদের নখের সুস্থতা কম এবং চুল পড়ে যায়, তাদের জন্য রয়েছে ডিমের সালফার। ডিমের সালফার গ্রহণে একমাত্র চুলের সঠিক পরিচর্যা এবং নখের সুস্থতা ফিরিয়ে আনা সম্ভব। যাদের শরীরে রয়েছে ক্যালসিয়ামের ঘাটতি এবং ভিটামিন ডি এর ঘাটতি, তারা কিন্তু একটি ডিম খেয়ে প্রতিদিন এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডির চাহিদা পূরণ করতে পারেন। এবং ডিমের যে ক্যালসিয়াম ভিটামিন ডি রয়েছে, এটি আমাদের শরীরে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। মানব দেহের শরীরের হাড়ের গঠন এবং দাঁতের সুস্থতার জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডির জুড়ি নেই। ডিম এমন একটি খাবার যা আমাদের শরীরে সম্পূর্ণভাবে
ডাইজেস্ট হয় এবং আমাদের শরীরকে অনেক ধরনের রোগ জীবাণু থেকে রক্ষা করতে তখন সে সহায়তা করে। ডিম খাবার পরে একজন মানুষ 3 ঘন্টা কোনো কিছু না খেয়েও থাকতে পারেন, কারণ ডিম সেরকমই পরিপূর্ণ একটি আদর্শ খাবার, যাতে রয়েছে ভিটামিন, মিনারেলস, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং পর্যাপ্ত পরিমাণে ফ্যাট। ডিমের ফ্যাট নিয়েই অনেকে সবচাইতে বেশি ভয়ে থাকেন, কিন্তু সব ফ্যাটই কিন্তু খারাপ না। ডিমের ফ্যাট, যে যতটুকু ফ্যাট আছে তা আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী ফ্যাট, এবং এটি আমাদের কোলেস্টেরল লেভেলকে লোয়ার হতে সাহায্য করে। কখনোই এই কোলেস্টেরল আমাদের হার্টের জন্য ক্ষতিকর কোনো কিছু নয়, যদি না আমরা অন্য কোনো বাজে ফ্যাট জাতীয় খাবার গ্রহণ না করে থাকি, তাহলে ডিমের ফ্যাট আমাদের জন্য সবসময় একটি কার্যকরী উপাদান। অনেকেই মনে করে থাকেন যে যারা হার্টের রোগী তাদের জন্য ডিম খাওয়াই যাবে না, তারা শুধুমাত্র ডিমের সাদা অংশটুকু খান। ডিমের সাদা অংশটুকু এবং ডিমের কুসুম মিলে রয়েছে ডিমের মধ্যে মোটামুটি 7 গ্রাম মতো প্রোটিন। তো এতটুকু প্রোটিন থেকে যদি আমরা কুসুমটুকু বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র 4 গ্রাম প্রোটিন পাবো। তো আমি মনে করি যে পুরো একটি ডিম খেয়ে আমাদের 7 গ্রাম প্রোটিন শরীরে নেওয়াই উপযুক্ত। এই 7 গ্রাম প্রোটিনই শরীরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিতে পারে সঠিকভাবে কাজকর্ম করার জন্য। এবং ডিমে রয়েছে যেই ধরনের ভিটামিন B12, ভিটামিন এ এবং ভিটামিন ডি। ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তিতে সাহায্য করে থাকে। ভিটামিন এর জন্য আমরা ডিমের কুসুমটি কখনোই ফেলে দিব না, ভিটামিন এর জন্যই আমরা কুসুমটিকে খাবো। এবং এই ভিটামিন এর তৈরি করার জন্য যে ক্যারোটিনয়েড রয়েছে, সেটি হলো ল্যাটিন নামে একটি ক্যারোটিনয়েড রয়েছে, যা আমাদের দৃষ্টিশক্তিকে অনেক বেশি ভালো রাখে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। যাদের অনেক দেরিতে ঘুম আসে তারা ঘুমানোর 2 ঘন্টা পূর্বে টিভি দেখা বন্ধ করুন, আর রাতের বেলা চা কফিকে না বলুন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকে, অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, হার্টের 4টা চেম্বার থাকে, যারা আমরা দুইটাকে অ্যাট্রিয়াম, দুটো ভেন্ট্রিকল। দুটো অ্যাট্রিয়ামের মাঝে এটাকে বলা হয় ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, আর দুটো ভেন্ট্রিকুলের মাঝে এটাকে বলা হয় ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। সাধারণত যে ছিদ্র বলতে যেটাকে বোঝায়, বা এই সেপ্টামের যে কোনো একটাতে বা অনেক সময় দুটোতে একত্র ছিদ্র হতে পারে, কেননা এরা ইনফ্যাক্ট পর্দা হিসাবে, সম্পূর্ণ পর্দা হিসাবে তৈরি হয় না জন্মের সময়। এটা বিভিন্ন জায়গা থেকে তৈরি হয়ে এই পর্দাটাকে সম্পূর্ণ করে। তার মানে এটি একটি জন্মগত ত্রুটি। হ্যাঁ, জন্মগত ত্রুটি, রাইট। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।